इंडिया पाकिस्तानेर खेला যতই হোক না কেন জিতবো কিন্তু আমরাই, কারণ উই আর ইন্ডিয়ানস। ঠিক তেমনি তোমার হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিটিটর থাকুক না কেন, জিতবো কিন্তু আমরাই, জিতবে কিন্তু তুমি, কারণ উই আর এশিয়ানস। নাম তো শোনাই হোগা, উই আর এশিয়ানস। এডুকেশন সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রী তথা ভাই বোনদেরকে নিয়ে আমার কিন্তু এটা গর্ব হয়, কারণ প্রত্যেক বছর আমাদের ছাত্রছাত্রীরা 90% প্লাস মার্কস পেয়ে কোয়ালিফাই করছে। হাতে গুনে কয়েকজন হয়তো লেটার মার্কস পেয়ে কোয়ালিফাই করছে, কিন্তু বেশিরভাগেরই মার্কস কিন্তু 90% প্লাস। তার প্রমাণ তোমরা নিজেরাই, তার প্রমাণ ইউটিউবের প্রত্যেকটা কমেন্টস বক্স, ইউটিউবের ভিডিওর প্রত্যেকটা কমেন্টস বক্স। শুধু তাই নয়, এডুকেশনের মতো সাবজেক্ট, আর্টসের মতো সাবজেক্টে তারা কিন্তু 100তে 100 পেয়ে যাচ্ছে, যেটা এডুকেশন সেন্টারের রেকর্ড নয়, এটা এডুকেশন সেন্টারের ট্র্যাক রেকর্ড। প্রত্যেক বছর এই ট্র্যাক রেকর্ড নিয়েই কিন্তু ছেলেমেয়েরা এগিয়ে যাচ্ছে এবং এডুকেশন সেন্টারকে আরও বড় থেকে আরও বড় জায়গায় নিয়ে যাচ্ছে। আর সেটা শুধুমাত্র টিচারদের পরিশ্রম নয়, টিচারদের পরিশ্রম তো আছেই, তার সাথে কিন্তু তোমাদের এই পরিশ্রম, তোমাদের ভালো ফলাফল, তোমাদের রেজাল্ট এবং তোমাদের মা বাবার সহযোগিতা। কারণ বিশ্বাস করে তোমাকে কিন্তু অনলাইনে ক্লাসে ভর্তি করাচ্ছে এবং অফলাইনের থেকে অনলাইনের ক্লাসে সব থেকে বেশি সুবিধা তোমরা পাচ্ছ। শুধু তাই নয়, অনলাইনে ক্লাস করেও যে ভালো রেজাল্ট করা যায়, অনলাইনে ক্লাস করেও যে ভালো র্যাঙ্ক করা যায়, তার প্রমাণ কিন্তু তোমরা এটা প্রমাণ করে দিয়েছো, যেটা বলার বিকল্প কিন্তু আমার রাখে না। কারণ প্রতিটা মুহূর্তে আমি কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের ফিডব্যাক, তাদের রেজাল্ট তোমাদেরকে শো আপ করছি, যাতে তোমরা দেখতে পাও এবং দেখে এই সেন্টার, এডুকেশন সেন্টার কোন জায়গায় তোমাকে নিয়ে যেতে পারে সেই চিন্তাভাবনা যেন সেখান থেকেই তোমারও যাতে র্যাঙ্ক করার একটা মানসিকতা এখন থেকেই তৈরি হয়। কারণ আমি জানি মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে কিছুদিন হলো, তোমরা অনেকেই হয়তো আশানুরূপ মার্কস পাওনি। প্রচুর স্টুডেন্টরা দুঃখ পেয়ে জিজ্ঞেস করেছো যে স্যার আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম কিন্তু আমার মার্কসটা এলো না, স্যার আমি রিভিউ করেছি, স্যার আমি স্ক্রুটিনি করেছি, নাম্বার কি বাড়বে স্যার? এই যে অনেকেই যে নানা রকম চিন্তা, মা বাবার চিন্তা, তোমরা ডিপ্রেশনে চলে গেছো। আমি বলছি যা হয়েছে ভুলে যাও, মাধ্যমিকের রেজাল্ট তোমার কোনো কাজে লাগবে না, মাধ্যমিকের রেজাল্ট তোমার কোনো কাজে লাগবে না, শুধু লাগবে তোমার অ্যাডমিটটা। সুতরাং তুমি 200 পেয়েছো না 400 পেয়েছো না 700 পেয়েছো সেটা দেখার দরকার নেই। যারা ভালো রেজাল্ট করেছো অবশ্যই তোমাদের জন্য অভিবাদন এবং তোমাদের জন্য মেনি মেনি কংগ্রাচুলেশন। কিন্তু যাদের রেজাল্ট খারাপ হয়ে গেছে তাদের জন্য মেনি 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 কংগ্রাচুলেশন, কারণ তোমরা কিন্তু আর একটা অপরচুনিটি পেয়ে গেছো, উচ্চ মাধ্যমিক। আর এই উচ্চ মাধ্যমিক অর্থাৎ আমাদের এখন সেমিস্টার সিস্টেম, এখানে কিন্তু তোমাকে করে দেখাবে, এখানে কিন্তু তোমাকে করে দেখাতেই হবে। এখানেই এই জায়গা থেকেই এডুকেশন সেন্টার তোমাদের সাথে সব সময় আছে, সব সময় থাকবে। আর এই টার্গেট নিয়ে, এই চ্যালেঞ্জ নিয়ে তোমাদের কিন্তু ক্লাসগুলো শুরু হয়েছে এবং আমি কিন্তু তোমাদেরকে এই কনফিডেন্টটা দিচ্ছি, ওয়ারেন্টি দিচ্ছি, গ্যারেন্টি দিচ্ছি, একদম একদম শিওর যে তুমি যাই রেজাল্ট করো না কেন, যদি ভালো করে মনোযোগ দিয়ে এডুকেশন সেন্টারে বা আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারো, তোমরা যদি আমাদের গ্রুপে অ্যাডমিশন নিয়ে ক্লাসগুলো করতে পারো, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে আটকানোর ক্ষমতা স্বয়ং ভগবানেরও নেই, তোমাকে আটকানোর ক্ষমতা স্বয়ং আল্লাহরও নেই। আমি গ্যারেন্টি দিচ্ছি কোথায় ছিলে আর কোথায় পৌঁছে যাবে, একদম ছিলে হয়তো মাটিতে চলে যাবে চাঁদে। গ্যারেন্টি দিচ্ছি, শুধু ভালো করে পড়াশোনা করো, যেভাবে আমরা তোমাদেরকে গাইড করছি, আমি যেভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, যেভাবে ক্লাসগুলো করানো হচ্ছে ঠিক সেইভাবে তোমরা একটু পরিশ্রম করো। 8ই সেপ্টেম্বর থেকে তোমাদের সেমিস্টার 1-এর পরীক্ষা শুরু হচ্ছে। খেলাটা সেদিন দেখে নিও, খেলাটা দেখে নিও সেদিন, যে খেলাটা কাকে বলে। মাধ্যমিক তো তুমি ভুলেই যাবে, তখন তুমি নিজেকে নিজে ভাববে আমি মাধ্যমিকের এই রেজাল্ট করেছিলাম আর ক্লাস 11-এ ফুল মার্কস, ও মাই গড, এই রকম মনে হবে তোমার। বুঝতে পারছো, এডুকেশনের মতো সাবজেক্ট, সোশিওলজির মতো সাবজেক্টে 100তে 100 পাচ্ছে ছেলেমেয়েরা। কারা পাচ্ছে? তোমাদেরই দাদা দিদিরা পাচ্ছে, তো তুমি কেন পাবে না? আমিই তো ক্লাস নিচ্ছি, এই পরিবারটাই তো তুমি ক্লাস পাচ্ছ পরিবার থেকে, তাহলে তারা যদি পায় তো তুমি কেন পাবে না? তো চলো সময় নষ্ট করবো না, একদম এই টার্গেট নিয়ে। আর আমাদের ট্যাগ লাইনটা কিন্তু অবশ্যই মনে রাখবে,
আমরা পাস করাই না, আমরা র্যাঙ্ক করাই। এইটাই কিন্তু এডুকেশন সেন্টারের ট্যাগলাইন, আর এই ট্যাগলাইন মেনেই কিন্তু আমরা প্রত্যেক বছর ক্লাস নিচ্ছি। তো যারা আমাদের গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই 7063619127, স্ক্রিনেও দেখতে পাচ্ছ নাম্বারটা 7063619127, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও তোমার নাম, ক্লাস, সাবজেক্ট এবং তুমি কোন স্কুলে পড়ো। এই চারটে জিনিস হোয়াটসঅ্যাপ করে দাও, তবেই আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করে আমাদের গ্রুপে অ্যাড করে নেবেন। তবে স্যার, গ্রুপে অ্যাড হতে গেলে কি দক্ষিণা লাগে? হ্যাঁ অবশ্যই, ফ্রি বলে কিছু হয় না, ফ্রি বলে কিছু হয় না। তুমি যে এই মুহূর্তে ক্লাসটা দেখতে পাচ্ছ ইউটিউবে, এটাই ফ্রি ক্লাস, কিন্তু গ্রুপে ক্লাস করতে গেলে তোমাকে সামান্য একটা পারিশ্রমিক দিতে হবে। তোমরা প্রত্যেকেই জানো ফ্রি জিনিসের যেমন কোনো ভ্যালু থাকে না, ঠিক তেমনই আমরাও কিন্তু খুব বেশি যদি ফ্রি তোমাদেরকে দিয়ে দিই না, তার কিন্তু কোনো ভ্যালু থাকবে না। কারণ তুমি দেখবে বাজার থেকে একটা পেন যদি তুমি ফ্রিতে পাও না, কোনো কিছুর সাথে ফ্রি পেয়েছো, দেখবে সেই পেনটা কোথায় চলে গেছে, কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না, তাই না? এই যে কমপ্ল্যান, হরলিক্স এগুলোর সাথে যে ওই একটা জার দেয়, বোতলের মতো দেয়, ওই যেদিন দিল সেদিন ওই একদিন দুদিন জল খেলে তারপর কোথায় হারিয়ে গেছে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু যদি পেনটা বা যে জলের বোতলটা তুমি নিজের পয়সা দিয়ে কিনো, এবং সেটা কিন্তু পকেটে থাকবে, জলের বোতলটা তোমার ব্যাগে থাকবে, দেখবে তুমি নষ্ট হতে দেবে না, হারাতে দেবে না। আর এই থিওরি মেনেই কিন্তু তোমাদের জন্য একটা সামান্য মূল্য নেওয়া হয়, আর এই সামান্য মূল্যের বিনিময়ে তোমরা কিন্তু গ্রুপে একদম প্রপার ওয়েতে ক্লাস করতে পারবে। সপ্তাহে 2 দিন করে ক্লাস পাবে, স্টাডি ম্যাটেরিয়ালস বা নোটস পিডিএফ আকারে পাবে, এমসিকিউ পাবে, মক টেস্ট দিতে পারবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে গুগল মিটে, ইউটিউবে ক্লাস রেকর্ডেড থাকবে, এভরিথিং। কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। এতদিন প্রত্যেক বছর হাজার হাজার ছাত্রছাত্রী ক্লাস করছে, এবারেও কিন্তু তোমরা পারবে। তো চলো শুরু করছি আজকে আবারও তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দেখো, দেখতেই পাচ্ছ, দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার লক্ষ্য। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই মুহূর্তে চলছে গ্রুপ এর ইউনিট 1। ইউনিট 1-এর নাম শিক্ষার অর্থ, ধারণা এবং লক্ষ্য। তাহলে শিক্ষার অর্থ, ধারণা, লক্ষ্য, এর মধ্যে আমাদের টোটাল 3টে চ্যাপ্টার রয়েছে। একটা ইউনিটে 3টে চ্যাপ্টার রয়েছে। তো প্রথম চ্যাপ্টারের নাম ছিল শিক্ষার অর্থ, যেটা আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে ম্যাটেরিয়ালস দিয়ে তোমরা পরীক্ষাও দিয়ে দিয়েছো অলরেডি। এইবার হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। তাহলে দ্বিতীয় অধ্যায় মানেই শিক্ষার লক্ষ্য। তাহলে শিক্ষার লক্ষ্য থেকে আমরা মাত্র 3টে টপিক পড়ব। ভালো করে বুঝে নাও, কোনো আজকের ক্লাসটা করলে আমি গ্যারেন্টি দিচ্ছি এখান থেকে যাই এমসিকিউ ধরি না কেন তুমি পারবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। তুমি মিলিয়ে নিও, ক্লাসের শেষে আমি তোমাকে 5টা এমসিকিউ জিজ্ঞেস করব, আর আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি 5-এ 5টাই পারবে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো। যদি মনোযোগ দিয়ে ক্লাস করো 5-এ 5টাই পারবে। কমেন্টস করে জানাবে। যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করার পর 5টার মধ্যে 5টা না পেরে থাকো, আমাকে বলবে, তোমাদের জন্য 100 টাকা গিফট দিয়ে দেবো। যাও, চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি। যদি তুমি সৎভাবে উত্তর দিয়ে থাকো, সৎভাবে সত্যি কথা যদি বলে থাকো যে স্যার আমি আপনার ক্লাসটা মনোযোগ দিয়ে করলাম, আর আপনি যে 5টা প্রশ্ন করলেন সেই 5টা প্রশ্নের মধ্যে আমি 4টের উত্তর দিতে পেরেছি, আমি গ্যারেন্টি বলছি একটা প্রশ্ন না পারলে 100 টাকা দেবো। আমি বলছি তোমাকে, এই চ্যালেঞ্জ নিয়ে ক্লাস করাচ্ছি, কিন্তু মাথায় থাকবে আমি জানি তুমি 5টাতে 5টাই পারবে যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো। তো দেখো, আমাদের শিক্ষার লক্ষ্য, এই শিক্ষার লক্ষ্য চ্যাপ্টার থেকে আমাদের মাত্র 3টে টপিক পড়তে হবে। মাত্র 3টে টপিক। কি কি সেই 3টে টপিক? প্রথমেই যেটা আমাদেরকে জানতে হবে, বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য। বিভিন্ন যুগ মানে আমরা বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য মানে একদম আদিমকাল থেকে মানুষ যে সময় গুহায় থাকতো, বনে বাদারে ঘুরে বেড়াতো, ফলমূল খেত, গাছের পাতা নিজেরা জড়িয়ে পোশাক আশাকের মতো ধারণ করত, সেই সময় থেকে মানে একদম আদিম যুগ থেকে। তাহলে আদিম যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত, আদিম যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত শিক্ষার যে লক্ষ্যগুলো রয়েছে বিভিন্ন যুগে, যেমন আদিম যুগ দেখতে পাবে তুমি, যেমন প্রাচীন যুগ দেখতে পাবে তুমি, যেমন মধ্যযুগ দেখতে পাবে তুমি, যেমন বর্তমান আধুনিক যুগ দেখতে পাবে। এই যে টোটাল 4টে যুগ, বিভিন্ন যুগ, আদিম যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ আর একটা হচ্ছে আধুনিক যুগ। এই 4টে যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল সেইটা আমাদেরকে একটু জানতে হবে, কারণ আমাদের তো এমসিকিউ। আর আমি বলে দিছি, এমনভাবে তোমাদের চক আউটটা করাচ্ছি, এই চক আউটটা বা এই স্কেচটা, সেকেন্ড চ্যাপ্টারের যে স্কেচটা আমি রেডি করেছি, এই স্কেচটা তুমি কোনো বইয়ে পাবে না, কোনো রেফারেন্স বইয়ে পাবে না, একমাত্র যেখানে পাবে অভিষেক মৈত্র স্যারের ক্লাসে পাবে। অভিষেক মৈত্র স্যারের ক্লাসে পাবে, অভিষেক মৈত্র স্যারের চ্যানেলেই পাবে। ও সরি, আমার চ্যানেল নয়, এটা তোমাদেরই চ্যানেল, সব কিছু তোমরাই রয়েছো, তোমাদের এই পরিবারের মধ্যে পাবে। তুমি মিলিয়ে নিও, এইরকম চক আউট কোথাও যদি থাকে একটা স্ক্রিনশট নিয়ে একটা ছবি নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা।
হোয়াটসঅ্যাপে দিয়ে দিবা। এরকম জিনিস যদি কোথাও পেয়ে থাকো তুমি, কিন্তু আমি ওই জন্য বললাম একদম খুব সুন্দর করে গোটা চ্যাপ্টার থেকে এক জায়গায় করে দিয়েছি, একবার ক্লাস দেখবে টোটাল চ্যাপ্টার রেডি। ওকে, তাহলে প্রথমেই যেটা আমরা জানবো বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য। 2 নম্বরে আমাদের যেটা জানতে হবে শিক্ষার বিভিন্ন লক্ষ্য। আর এই শিক্ষার বিভিন্ন লক্ষ্য থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো টপিক, একটা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং আর একটা হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। এই ব্যক্তিতান্ত্রিক আর সমাজতান্ত্রিক লক্ষ্য থেকে কি পড়বো না পড়বো সব কিছু আমরা আসবো। অ্যান্ড লাস্ট আমাদের যেটা পড়তে হবে শিক্ষার বিশেষ লক্ষ্য। শিক্ষার বিশেষ লক্ষ্য এখান থেকে আমরা পড়বো ধর্মনিরপেক্ষতা, যেটাকে আমরা বলি সেকুলারিজম, আরেকটা পড়বো গণতান্ত্রিকতা। তো এই ধর্মনিরপেক্ষতা গণতান্ত্রিকতা থেকে কি পড়বো না পড়বো আমি সব কিছু বোঝাচ্ছি, কারণ অনেক কিছু হয়তো বোর্ডের মধ্যে লেখা যায়নি, জায়গাটা শর্ট বলে, তো আমি মুখে বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। তাহলে প্রথমেই আমরা যেটা শিক্ষার বিভিন্ন লক্ষ্য, শিক্ষার বিভিন্ন লক্ষ্য মানে বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য। তাহলে বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য পড়তে গিয়ে প্রথমেই আমরা দেখব আদিম যুগ। তাহলে আদিম যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল ভালো করে নোটিস করো, আমি লিখেও দিয়েছি, ব্যক্তির চাহিদা পূরণ করা এবং জীবন সংগ্রামে টিকে থাকা। ব্যক্তির চাহিদা পূরণ এবং জীবন সংগ্রামে টিকে থাকা। কারণ আমি একটু আগেই বললাম আদিম যুগ মানে কোন সময়কালটা, যে সময় মানুষ গুহায় থাকতো, যে সময় মানুষ পশুদের সাথে, হিংস্র জন্তু জানোয়ারদের সাথে লড়াই করে বেঁচে থাকতে হতো বা তাদেরকে সমাজের বুকে টিকে থাকতে হতো, সেই সময়কালটার কথা বলছি। যে সময় মানুষ গাছের ফলমূল খেয়ে জীবনযাপন করত, পশুকে হত্যা করে তার কাঁচা মাংস খেয়ে তারা জীবনযাপন করত, সেই সময়কালটার কথা বলছি। তাহলে সেই সময় আদিম যুগ। তাহলে আদিম যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? আদিম যুগে শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তির চাহিদা পূরণ করা। মানে চাহিদা পূরণ মানে অন্ন, বস্ত্র আর বাসস্থান, এই যে তিনটে জিনিস। অন্ন কি খাবে, পশু পাখিকে মেরে হত্যা করে খাচ্ছে, ফলমূল খাচ্ছে, তাই না? তাহলে অন্ন। আর বস্ত্র কি পরবে, গাছের পাতাকে কেটে তারা পরনে পরে নিল, এই যে অন্ন বস্ত্র। এবং বাসস্থান কোথায় থাকবে? গুহাতে থাকতো, বনে বাতারে থাকতো, গাছের ডালে থাকতো, এইভাবে, তাই তো? তাহলে সেই সময় অন্ন বস্ত্র বাসস্থান অর্থাৎ এই তিনটে চাহিদা পূরণ, এই তিনটে চাহিদা পূরণই ছিল আদিম যুগে শিক্ষার প্রধান লক্ষ্য। এবং জীবন সংগ্রামে টিকে থাকা অর্থাৎ লড়াই করে তাদেরকে বেঁচে থাকতে হতো। সমাজের সাথে তোমরা ইতিহাসে পড়েছো, ক্লাস সম্ভবত 5 বা 6-এ, মনে করে দেখো ক্লাস 5-6-এ থাকতে গিয়ে তোমরা পড়েছো কিভাবে মানুষ জীবনযাপন করতো। তো ওই একই জিনিসটাই, তখন তো আর আমাদের মতো এরকম এডুকেশন, সোশিওলজি, বাংলা, ইংরেজি সাবজেক্ট ছিল না, তাই না? শিক্ষা মানে কি আমরা প্রথম চ্যাপ্টারেই পড়লাম, প্রথম অধ্যায়ে পড়লাম, সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থ পড়লাম না? শিক্ষার প্রকৃতিতে আমরা জানলাম। তার মানে কি? তার মানে শিক্ষা মানে তুমি কিভাবে সমাজের সাথে মানিয়ে চলছো, কিভাবে থাকছো। শুধুমাত্র পুঁথিগত জ্ঞান অর্জনটাকেই যে শিক্ষা বলে তা কিন্তু নয়, ওটা তো সংকীর্ণ অর্থ, আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। কিন্তু ব্যাপক অর্থে শিক্ষা বলতে তুমি সমাজের সাথে যখন মানিয়ে নেওয়ার চেষ্টা করছো, সমাজের সাথে যখন টিকে থাকার চেষ্টা করছো, সমাজের বুকে যখন তুমি টিকে থাকতে চাইছো, অভিযোজন করতে চাইছো, সেটাই তো শিক্ষা, সেটাই তো তোমার প্রকৃত শিক্ষা। তাহলে সেটাই ছিল আদিম যুগের শিক্ষার লক্ষ্য। তাহলে আদিম যুগের শিক্ষার লক্ষ্য কী ছিল? এক কথায় এক লাইনে উত্তরটা কী হবে? ব্যক্তির চাহিদা পূরণ করা, মানে তার যে নিজস্ব চাহিদা পূরণ, তিনটে মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান, এই তিনটে চাহিদা পূরণ করা এবং জীবন সংগ্রামে টিকে থাকা। অর্থাৎ যে সমাজটাতে বসবাস করত সেই সমাজের সাথে টিকে থাকা, সমাজের লড়াই করে তারা বেঁচে থাকতো। ক্লিয়ার? এইটা হচ্ছে আদিম যুগের শিক্ষার লক্ষ্য। দেন চলে আসছি আমরা প্রাচীন যুগ। তো প্রাচীন যুগে ভালো করে লক্ষ্য করো, প্রাচীন যুগ থেকে আমি কিন্তু 3টে পার্ট নিয়েছি, গুরুত্বপূর্ণ 3টে পার্ট, যেখান থেকে প্রশ্ন পরীক্ষাতে আসে। একটা হচ্ছে প্রাচীন চীন, একটা বলেছি প্রাচীন গ্রিস এবং আর একটা বলেছি প্রাচীন ভারত। এই যে 3টে জায়গা, প্রাচীন চীন, প্রাচীন গ্রিস এবং প্রাচীন ভারত, এই 3টে জায়গা থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। তবে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে প্রাচীন ভারত। আমি কিন্তু স্টার দিয়ে দিলাম। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা যেটা, সেটা হচ্ছে প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কী ছিল। তো প্রাচীন ভারতেও আমি আসছি, তো তার আগে আমি প্রাচীন চীনে যদি লক্ষ্য করি, চীন, এই যে প্রাচীন চীনে শিক্ষার লক্ষ্য কী ছিল? প্রাচীন চীনে শিক্ষার লক্ষ্য ছিল পুরনো প্রবাদ ও রীতিগুলিকে চর্চা করা। অর্থাৎ চীন দেশের যে প্রবাদগুলো প্রচলিত ছিল, যে রীতিনীতিগুলো চীন দেশের মানুষরা মেনে চলতো, সেই প্রবাদগুলিকে, সেই রীতিনীতিগুলিকে চর্চার মধ্য দিয়েই তারা কিন্তু সেই সমাজে টিকে থাকার চেষ্টা করত, সেই সমাজে অভিযোজন করার চেষ্টা করত। অর্থাৎ প্রাচীন চীনের শিক্ষার লক্ষ্য কী ছিল? এটা দেয় না পরীক্ষাতে, কোনোবার আসবে না, যেহেতু আমরা টেক্সচুয়াল পার্টটাকে ভালো করে পড়ছি তাই আমি তোমাদেরকে বলছি। তাহলে প্রাচীন চীনের শিক্ষার লক্ষ্য ছিল চীন দেশের পুরনো প্রবাদগুলি, যেগুলো বংশ পরম্পরায় বহু প্রাচীনকাল থেকে চলে আসছে চীন দেশের, তাহলে সেই
প্রবাদগুলিকে এবং যে রীতিনীতিগুলো যেগুলি মানুষ মেনে চলতো সেই রীতিনীতিগুলিকে চর্চা করা, এটাই ছিল প্রাচীন চীনের শিক্ষার প্রধান লক্ষ্য। ঠিক একই রকমভাবে গ্রিস, তো গ্রিস আমরা প্রত্যেকেই জানি গ্রিস হচ্ছে একটা দেশ, তাই তো? গ্রিস হচ্ছে একটা দেশ, আর গ্রিসের যে বিভিন্ন রাষ্ট্রগুলো ছিল, যেমন ধরো এথেন্স ছিল, স্পার্টা ছিল, রোম ছিল। তো এই যে এই এক একটা রাষ্ট্র, এই এক একটা রাষ্ট্রের এক একটা শিক্ষার লক্ষ্য ছিল। শিক্ষার লক্ষ্য কিন্তু এক এক জায়গায় এক এক রকম ছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি প্রাচীন গ্রিসের যে বিভিন্ন রাষ্ট্রগুলোর আমরা উল্লেখ পাচ্ছি, এই রাষ্ট্রগুলিতে বিভিন্ন রাষ্ট্রের ভিন্ন ভিন্ন ধরনের শিক্ষার লক্ষ্য প্রচলিত ছিল। তো ভিন্ন ভিন্ন ধরন মানে আমরা চলো একটু নজর দিই। তাহলে প্রাচীন গ্রিসের মধ্যে এথেন্সের শিক্ষার লক্ষ্য কী ছিল? ভালো করে দেখো, চরিত্র গঠন ও ব্যক্তিসত্তার বিকাশ সাধন। অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির সুচরিত্রকে গঠন করা এবং তাদের পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করা, অর্থাৎ ব্যক্তিসত্তাকে বিকশিত করা, এটা ছিল প্রাচীন গ্রিসে থাকা এথেন্সের শিক্ষার প্রধান লক্ষ্য। তাহলে এথেন্সের শিক্ষার লক্ষ্য কী ছিল? চরিত্র গঠন ও ব্যক্তিসত্তার বিকাশ সাধন। চরিত্র গঠন মানে বুঝতেই পারছি ক্যারেক্টার ডেভেলপমেন্ট, ক্যারেক্টার বিল্ডিং, সুচরিত্রের অধিকারী করে গড়ে তোলা, যেটা আমরা মধ্যযুগে গেলেও দেখতে পাবো। একই রকমভাবে এথেন্সের পর ছিল স্পার্টা। স্পার্টাতে কি ছিল? রাষ্ট্রের উপযুক্ত সৈনিক তৈরি করা, অর্থাৎ সেই রাষ্ট্রকে রক্ষা করার জন্য কি দরকার? সৈনিক দরকার। আর এই সৈনিক শিক্ষার লক্ষ্য কী হবে? উপযুক্ত সৈনিক তৈরি করা, যে সমস্ত সৈনিকরা নিজের দেশের জন্য, নিজের রাষ্ট্রের জন্য প্রাণ পর্যন্ত দিয়ে দেবেন, এই রকম সৈনিক তৈরি করা, অর্থাৎ উপযুক্ত রাষ্ট্রের জন্য সৈনিক তৈরি করা, রাষ্ট্রের জন্য উপযুক্ত সৈনিক তৈরি করা, এটা ছিল স্পার্টার শিক্ষার লক্ষ্য। মনে থাকবে, রাষ্ট্রের জন্য উপযুক্ত সৈনিক, সোলজার তৈরি করা, এটা ছিল স্পার্টার শিক্ষার লক্ষ্য। একই রকমভাবে রোমের শিক্ষার লক্ষ্য কী ছিল? রোমের শিক্ষার লক্ষ্য ছিল সুনাগরিকত্ব অর্জন করা, অর্থাৎ রোম দেশে নাগরিকত্ব অর্জন। তুমি যে ওই দেশের জনগণ, ওই দেশের জনগণের এই নাগরিকত্বটা অর্জন করাই ছিল সেখানকার শিক্ষার লক্ষ্য। শুধু নাগরিকত্বের সাথে দেখো লিখেছি সুপ্ত সম্ভাবনার বিকাশ, অর্থাৎ একটা ব্যক্তির মধ্যে তার যে ভবিষ্যৎ সম্ভাবনা, সে বড় হয়ে কি হতে পারে, আমরা আগের চ্যাপ্টারেও আলোচনা করছিলাম, সেই সম্ভাবনা যেটা তার মনের মধ্যে লুকিয়ে রয়েছে, সেই সম্ভাবনাগুলিকে বিকশিত করা, অর্থাৎ টেনে বের করা। আমরা পড়লাম না এডুকেশনের ব্যুৎপত্তিগত অর্থ পড়তে গিয়ে, তো ঠিক একই কথাই বলছি, রোমেরও কিন্তু শিক্ষার লক্ষ্য তাই ছিল। কী ছিল? সুনাগরিকত্ব অর্জন করা এবং সুপ্ত সম্ভাবনার বিকাশ সাধন করা। মনে থাকবে, এগুলো টেক্সট বই অনেক বড় বড় আকারেই দেওয়া আছে। তো আমাদের দেখো বড় বড় আকারে তো আমরা টেক্সটুয়াল আকারে পড়বো, কিন্তু আমাদের মনে রাখার জন্য কি? আমাদের মনে রাখার জন্য কিওয়ার্ড দরকার, কিওয়ার্ড। আর এই কিওয়ার্ডটাই দেখো আমি বোর্ডের মধ্যে কিন্তু লিখে দিয়েছি, যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। তোমরা যারা ফ্রি ক্লাস করছো, যারা গ্রুপে এখনও অ্যাড হওনি, তাদেরও যাতে কিছুটা হলেও হেল্প হয়, তার জন্য কিন্তু আমি সুন্দর করে একটা চক আউট করে দিয়েছি। মাথায় ঢুকলো? দেন চলে আসছি আমরা প্রাচীন ভারত, যেটা আমি তোমাদেরকে স্টার দিতে বললাম। তাহলে প্রাচীন ভারতে কিন্তু আমরা দুই ধরনের ক্ষেত্র দেখতে পাই, একটা হচ্ছে বৈদিক আর একটা হচ্ছে বৌদ্ধ। বৈদিক বা ব্রাহ্মণিক বলতে পারি আমরা, ঠিক আছে? বৈদিক বা ব্রাহ্মণিক বলতে পারি, বৈদিক বা ব্রাহ্মণিক। ওকে, বৈদিক বা ব্রাহ্মণিক। তাহলে বৈদিক ব্রাহ্মণিক শিক্ষার লক্ষ্য কী ছিল, আর প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষার লক্ষ্য কী ছিল? তো প্রাচীন ভারতকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে বৈদিক শিক্ষা ব্যবস্থা বা ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা। এটাও তোমরা পড়বে সেমিস্টার 2তে। এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা আর ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থা বা বৈদিক শিক্ষা ব্যবস্থা বা বৈদিক ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থা, এটা সেমিস্টার 2-এ আছে। ব্রড আকারে ওটা লিখতে হয়। ভেরি ইন্টারেস্টিং টপিক, তোমরা অনেক কিছু জানতে পারবে, তক্ষশিলা সম্পর্কে জানতে পারবে, নালন্দা সম্পর্কে জানতে পারবে। ভেরি ইন্টারেস্টিং টপিক আছে, ভেরি ইন্টারেস্টিং। তো দেখো, তাহলে আমাদের প্রাচীন ভারতে বৈদিক ব্রাহ্মণিক শিক্ষার লক্ষ্য কী ছিল? ভালো করে লক্ষ্য করো, মুক্তি লাভ করা বা মোক্ষ লাভ করা। কেন অনেকে মোক্ষ শব্দের অর্থ বুঝতে পারে না, মনে রাখবে মোক্ষ কথার অর্থ হচ্ছে মুক্তি লাভ করা, ঠিক আছে? মুক্তি। তাহলে বৈদিক ব্রাহ্মণিক যেটা, প্রাচীন ভারতকে তো আমরা দুটো ভাগে ভাগ করলাম, তাই না? একটা বৈদিক ব্রাহ্মণিক পর্যায় আর একটা হচ্ছে বৌদ্ধ যুগ, মানে বৌদ্ধ পর্যায়। তাহলে বৈদিক ব্রাহ্মণিক যে পর্যায়টা, সেই পর্যায়ের শিক্ষার লক্ষ্য কী ছিল? বৈদিক ব্রাহ্মণিক শিক্ষার লক্ষ্য ছিল মুক্তি বা মোক্ষ লাভ করা, বা মুক্তি লাভ করা। তাহলে এখান থেকে তোমাদের একটা প্রশ্ন দিতেই পারে যে বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য কী ছিল? প্রাচীন ভারতে বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য কী ছিল? অপশান দিয়ে দিল মোক্ষ লাভ করা, চরিত্র গঠন করা, এরকম অপশান থাকলো। তো তোমাকে উত্তর দিয়ে দিতে হবে যে বৈদিক যুগে তোমার লক্ষ্য ছিল কার?
বৈদিক ব্রাহ্মণিক শিক্ষার লক্ষ্য ছিল মুক্তি বা মোক্ষ লাভ করা। যদিও আমাদের এটা এখন আর লেখার ব্যাপার নেই, এখন আমাদের যা করতে হবে ওএমআরে গোল করতে হবে, তাই তো? তোমার যে আনসার শিটটা দিয়ে দিবে ওএমআরে জাস্ট গোল করতে হবে, যেমন চাকরির পরীক্ষায় হয়, তাই তো? তোমার বাড়িতে অনেকেই দাদা দিদিরা চাকরি দিয়েছে, বা যারা গ্রুপে ক্লাস করছো তাদেরকেও আমি প্র্যাকটিস করাচ্ছি। প্রথম পরীক্ষাটা তোমরা প্রত্যেকে ওএমআরেই দিয়েছিলে, তাই না? ঠিক একই রকমভাবে আমরা প্র্যাকটিস করবো এখন থেকেই। তো দেখো, আর একটা যুগ বললাম বৌদ্ধ যুগ। তো বৌদ্ধ যুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? বৌদ্ধ যুগে শিক্ষার লক্ষ্য ছিল পরিনির্বাণ লাভ করা বা নির্বাণ লাভ করা। দেখো, শুধু নির্বাণ লাভও আমি লিখে দিয়েছি, কোনো বই হয়তো দেখতে পাবে পরিনির্বাণ লাভ করা বা নির্বাণ লাভ করা, অর্থাৎ এই দুঃখময় জীবন, দুঃখ দুর্দশাময় জীবন থেকে মুক্তি লাভ করা। পরিনির্বাণ বা নির্বাণ লাভ মানে কি? নির্বাণ লাভ কথাটার অর্থ হচ্ছে দুঃখ দুর্দশাময় জীবন থেকে মুক্তি লাভ করা, দুঃখ দুর্দশাময় জীবন থেকে মুক্তি লাভ করা। তাহলে তোমরা এখানে দেখো একটা শব্দ কিন্তু কমন পাচ্ছ, বৈদিক ব্রাহ্মণিকেও তোমরা একটা শব্দ কমন পাচ্ছ, আবার বৌদ্ধ যুগের যে শিক্ষার লক্ষ্য বললাম সেখানেও তোমরা একটা শব্দ কমন পাচ্ছ, কি সেটা? মুক্তি লাভ করা, তাই না? প্রাচীন যুগে প্রাচীন ভারতে বৈদিক ব্রাহ্মণিক শিক্ষার লক্ষ্য কী ছিল? মুক্তি লাভ বা মোক্ষ লাভ। একই রকমভাবে বৌদ্ধ যুগেও তো শিক্ষার লক্ষ্য তাই, কি? নির্বাণ লাভ। আর নির্বাণ লাভ মানে কি বললাম? নির্বাণ লাভ বা পরিনির্বাণ লাভ কথাটির অর্থ হচ্ছে তোমার দুঃখ দুর্দশাময় জীবন থেকে মুক্তি লাভ করা, তাই তো? ত্যাগ করা দুঃখ দুর্দশাময় জীবনটাকে ত্যাগ করে মুক্তি লাভ করা। তাহলে দেখো, মুক্তিলাভ শব্দটাই আমার বৈদিক ব্রাহ্মণিকেও থাকছে, মুক্তিলাভ শব্দটা আমার বৌদ্ধতেও থাকছে। তার মানে তোমাকে বৈদিকও দিল না, ব্রাহ্মণও দিল না। যদি তোমাকে শুধু বলে যে প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কী ছিল, তাহলে শুধু মুক্তিলাভ বা মোক্ষলাভ কথাটা লিখলেই হয়ে যাবে, ঠিক আছে? আমাদের অনেক সময় পরীক্ষাতে এর ডিপলি কোয়েশ্চেনটা দেয় যে প্রাচীন ভারতে বৌদ্ধ শিক্ষার লক্ষ্য কী ছিল, এরকম দেয়। তো আমাদের যেটা লক্ষ্য করা যায় ওইভাবে হয়তো ডিপলি নাও দিতে পারে, তোমাদেরকে ডাইরেক্ট দিতে পারে। কি দিতে পারে? যে প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কী ছিল? অপশন এ চরিত্র গঠন করা, অপশন বি মুক্তি লাভ করা, অপশন সি ধর্মের প্রচার, অ্যান্ড অপশন ডি কোনোটিই নয়। চরিত্র গঠন, মুক্তিলাভ, ধর্মের প্রচার কোনোটিই নয়। কোনটা প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য ছিল? উত্তরটা ঝটপট দিয়ে দাও দেখি কমেন্টস বক্সে, ঝটপট উত্তরটা কমেন্টস বক্সে দিয়ে দাও দেখি, পারছো কি না? আমি জানি তোমরা প্রত্যেকেই পারবে। এই যে উত্তরটা দিয়ে দিল, প্রত্যেকে উত্তর দিয়ে দিল, ভেরি গুড, ইমপ্রেসড, দারুণ। তারপরে এরপর আমরা চলে আসবো হচ্ছে প্রাচীন ভারতের পর মধ্যযুগ। তাহলে মধ্যযুগেও শিক্ষার লক্ষ্য কী ছিল? এটা থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। মধ্যযুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? ভালো করে লক্ষ্য করো, আমি বলে দিয়েছি, চরিত্রবান ও ধার্মিক মানুষ তৈরি করা। মধ্যযুগ মানে কোন সময়টা? ইসলামিক পিরিয়ড বা মুসলিম পিরিয়ড। এই মুসলিম বা ইসলামিক পিরিয়ড যেটা মধ্যযুগ বলছি আমরা, মোগল সাম্রাজ্যের সময়কালটা। তাহলে সেই সময় শিক্ষার লক্ষ্য কী ছিল? সেই সময় শিক্ষার লক্ষ্য ছিল চরিত্রবান ও ধার্মিক মানুষ তৈরি করা, বা চরিত্রবান ধার্মিক মানুষ তৈরি করা মানে ধর্মকে যেন গুরুত্ব দেয়, ধর্মকে যেন অবহেলা না করে, এবং ধর্মের মধ্য দিয়ে নিজের ক্যারেক্টারকেও যেন ডেভেলপমেন্ট করে, নিজের চরিত্রকেও যাতে ডেভেলপমেন্ট করে, বিকশিত করে। আমি একটু আগে বললাম না যে মধ্যযুগের এই চরিত্রবান শব্দটার সাথে মিল রয়েছে? কোথায় বললাম? এই যে এথেন্স, প্রাচীন গ্রিসে এথেন্সের যে শিক্ষার লক্ষ্য ছিল চরিত্র গঠন করা। তুমি ভালো করে লক্ষ্য করো, মধ্যযুগেও কিন্তু শিক্ষার লক্ষ্য তাই ছিল, চরিত্রবান মানুষ তৈরি করা। তাহলে তোমাকে পরীক্ষাতে এখান থেকে যদি প্রশ্ন দেয় যে মধ্যযুগে শিক্ষার লক্ষ্য কী ছিল, অপশন এ চরিত্রবান মানুষ তৈরি, অপশন বি জ্ঞানের বিকাশ, অপশন সি বৌদ্ধিক বিকাশ সাধন করা, অপশন ডি কোনোটিই নয়, এরকম যদি দেয় তাহলে আমরা অবশ্যই প্রত্যেকেই পারবো চরিত্রবান মানুষ তৈরি করা। তো এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে আমাদের, এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ভালো করে। ওই জন্য আমি কনসেপ্টটার উপরে গুরুত্ব দিচ্ছি, যাতে তোমরা প্রত্যেকে কনসেপ্টটাকে ভালো করে বুঝে প্রশ্ন উত্তরের কেউ অপেক্ষা যাতে না করো। প্রশ্ন উত্তর এমনিই হবে, প্রশ্ন উত্তর এমনিই পারবে। অফলাইনের ছেলেমেয়েরাও যেমন এমনি পারছে, তোমরাও পারবে। তাহলে মধ্যযুগের শিক্ষার লক্ষ্য আমি বলে দিলাম, চরিত্রবান ধার্মিক মানুষ তৈরি করা। ওকে, এইবার চলে আসি আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য। শিওর থাকো, পরীক্ষাতে চলে এসছে। আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ বা শিক্ষার্থীর সার্বিক বিকাশ। সার্বিক মানে কি? সর্বাঙ্গীন মানে কি? সর্বাঙ্গীন কথার অর্থ হচ্ছে সমস্ত দিকের বিকাশ। আচ্ছা, সমস্ত দিক মানে কি? শিক্ষার্থীর সমস্ত দিক মানে দৈহিক বা শারীরিক দিক, শিক্ষার্থীর মানসিক দিক, শিক্ষার্থীর সামাজিক দিক, শিক্ষার্থীর নৈতিক দিক, শিক্ষার্থীর প্রাক্ষবিক দিক,
সমস্ত শিক্ষার্থীর আর্থসামাজিক দিক সমস্ত দিকের বিকাশ সাধন করাই হলো আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য। শুধু যে সমস্ত দিক বা সর্বাঙ্গীন দিক বা সার্বিক দিকের বিকাশের লক্ষ্য তা কিন্তু নয়। সার্বিক দিকের বিকাশের সাথে সাথে দেশ বা জাতির কল্যাণ, দেশ বা জাতির উন্নতি, সেটাও কিন্তু আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য বা বর্তমান দিনের শিক্ষার লক্ষ্য। তাহলে দুটো মাত্র শব্দ মনে রাখবে, একটা দেশ বা জাতির উন্নতি সাধন বা দেশ বা জাতির কল্যাণ সাধন, এবং তারই সাথে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে সর্বাঙ্গীন বিকাশ। সর্বাঙ্গীনকে কিন্তু আমরা সার্বিকও বলে থাকি, ঠিক আছে? সর্বাঙ্গীন বা সার্বিক, সার্বিক মানে যা, সর্বাঙ্গীন মানেও তাই। সার্বিক বিকাশ সাধন বা সর্বাঙ্গীন বিকাশ সাধন, মনে থাকবে কি বললাম? তাহলে এই হচ্ছে আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য। তো এইটা আমি বললাম ফার্স্ট টপিক, আমাদের প্রথম টপিক, যে বিভিন্ন যুগের শিক্ষার লক্ষ্যগুলো আমাদেরকে একটু জানতে হবে। তবে আমাদের এর থেকে বেশি ডিটেলস কিছু পড়ার প্রয়োজনই নেই, কারণ আমাদের যেহেতু এমসিকিউ পরীক্ষা, জাস্ট ওভারঅল কনসেপ্টটাকে ভালো করে নিয়ে নাও, এবং কনসেপ্টের মধ্যে থেকে যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলোকে একটু তুমি চক আউট করে দাও, সেই জায়গাগুলোকে তুমি একটু খাতায় নোট ডাউন করে নাও, সেই জায়গাগুলোর একটু স্কেচ রেডি করে নাও, যাতে একবার দেখলে উত্তরগুলো পেরে যেতে পারো। মাথায় ঢুকলো? তাহলে এই হচ্ছে বিভিন্ন যুগের শিক্ষার লক্ষ্য কমপ্লিট করলাম। আদিম যুগ, প্রাচীন যুগ, প্রাচীন যুগের মধ্যে তিনটে পার্ট, এথেন্স, স্পার্টা, রোম। তারপর বললাম প্রাচীন যুগ, প্রাচীন যুগের মধ্যে আমি দুটো কথা বললাম, একটা হচ্ছে বৈদিক ব্রাহ্মণিক বা আরেকটা বললাম কি বৌদ্ধ, এবং তারপরে চলে আসলাম আমরা মধ্যযুগ, এবং তারপরে আসলাম আধুনিক যুগ। এই চারটে যুগের শিক্ষার লক্ষ্য কোথায় কীরকম ছিল সেইটা কিন্তু আমরা আলোচনা করে দিলাম। ক্লিয়ার? দেন চলে আসছি শিক্ষার বিভিন্ন লক্ষ্য। ভালো করে নোটিস করো, শিক্ষার বিভিন্ন লক্ষ্য। তো শিক্ষার বিভিন্ন লক্ষ্যের মধ্যে একটা রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, আর একটা রয়েছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। তো দেখো, এই ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর সমাজতান্ত্রিক লক্ষ্য থেকে কি পড়বো স্যার, তাই না? তোমাদের মনে তো প্রশ্ন হতেই পারে যে স্যার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য তো এই বই একরকম, ওই বই একরকম, এই বই একরকম, তো আপনি একটু আমাকে সাজেস্টিভ গাইড করে দেন না যে কোন জায়গাগুলো আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে। আর তার জন্য আমি লিখেও দিয়েছি, যাতে মুখের কথাই যদি ক্যাচ করতে না পারো, চোখে দেখে তো ক্যাচ করতে পারবে। তো দেখো, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য দুটো আলাদা টপিক, বুঝতেই পারছি। তাহলে এই দুটো টপিক থেকে আমরা কি কি পড়বো? মাত্র তিনটে জিনিস পড়তে দিয়েছি। মাত্র প্রথমেই পড়তে দিয়েছি হচ্ছে সংজ্ঞা, মানে কাকে বলে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে আমরা কি বুঝি, আর শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতেই বা আমরা কি বুঝি, বা বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য প্রসঙ্গে কি বলেছেন, আর বিভিন্ন সমাজতত্ত্ববিদ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য প্রসঙ্গে কি বলেছেন, বা বিভিন্ন শিক্ষাবিদ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য প্রসঙ্গে কি বলেছেন। ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক দুটো আলাদা বিষয়। কোন শিক্ষাবিদ কোন প্রসঙ্গে কি বলেছেন, ব্যক্তিতান্ত্রিক সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদরা কি বলেছেন, আর সমাজতান্ত্রিক সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদরা কি বলেছেন, তো সেটা আমরা জানবো। বা আমরা একটা ওভারঅল কনসেপ্ট নিয়ে নেব যে কাকে বলে, কোনটাকে আমরা শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলবো, আর কোনটাকেই আমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলবো, এইটা আমরা জেনে নেব। তো সংজ্ঞা জানবো, তার সাথে জানবো হচ্ছে সমর্থকগণ, অর্থাৎ ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে সমর্থন করেছিলেন কে বা কারা। তো কে বা কারা সমর্থকগণটা যখন আমরা পড়বো, তখন অবশ্যই আমরা দুটো পার্ট পড়বো, একটা হচ্ছে প্রাচ্য, আর একটা পড়বো হচ্ছে পাশ্চাত্য। মনে থাকবে, প্রাচ্য ও পাশ্চাত্য। প্রাচ্য পাশ্চাত্য, প্রাচ্য মানে ভারতীয় কিছু সমর্থকগণ আছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, অরবিন্দ আছেন, গান্ধীজি আছেন, স্বামী বিবেকানন্দ রয়েছেন। এই যে এনারা কে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে সমর্থন করেছেন, আর এনাদের মধ্যে কে সমাজতান্ত্রিক লক্ষ্যে সমর্থন করেছেন। অর্থাৎ ভারতীয় যারা সমর্থন করেছেন তাদের নামগুলো পড়ব। অর্থাৎ ভারতীয় যারা, তারা হচ্ছে প্রাচ্য, আর ভারতীয় নন যারা, তারা হচ্ছেন পাশ্চাত্য। যেমন ধরো ডুরখেইম বলছি, জন ডিউই রয়েছে, জন ডিউইর সাথে রুশো রয়েছে, মন্তেশ্বরী রয়েছে, কিলপ্যাট্রিক রয়েছেন। এনারা কে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন, আর এনাদের মধ্যে কে সমাজতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন, এই বিষয়গুলো আমরা জানবো। জন, তারপর রস রয়েছেন, ইত্যাদি অনেকেই রয়েছেন, এগুলো আমরা জানবো। ঠিক আছে, কে কোনটাতে, কেন এগুলো কিন্তু গুলালে চলবে না। সুন্দর করে আমি তোমাদেরকে এগুলো চক আউট করিয়ে দেবো। সুন্দর করে এগুলো আমি নোটটা লিখে গ্রুপে পাঠিয়েও দেবো। যারা গ্রুপে রয়েছো তারা প্রত্যেকটা এখান থেকে যা যা বলছি সব কটা সুন্দর করে তোমরা নোটস আকারে পেয়ে যাবে, সব কটা সুন্দর করে নোটস আকারে পাবে। মাথায় ঢুকলো কি বললাম? তো দেন চলে আসছে সমর্থকগণের পর সুবিধা অসুবিধা। ব্যাস,
ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সুবিধা কিছু আছে, আবার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অসুবিধাও কিছু আছে। আমরা প্রত্যেকেই জানি যে কোনো বস্তুর অ্যাকশন থাকলে তার রিয়াকশন তো থাকবেই, তাই না? পজিটিভ দিক থাকবে, ঠিক তেমন নেগেটিভ দিকও আছে, তাই না? তোমারও যেমন কিছু পজিটিভ দিক আছে, তার সাথে কিছু নেগেটিভ দিক আছে, আমারও কিছু পজিটিভ দিক আছে, কিছু নেগেটিভ দিক আছে। তো এই টপিকগুলোর থাকবে না? আমাদের যদি থাকে, আমরা তো প্রাণী, আর এগুলো তো কোনো প্রাণী নেই, তো এদের থাকবে না? কি মনে হয় থাকবে? তার মানে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিছু সুবিধা রয়েছে, সেগুলো আমরা জানবো কি কি সুবিধা রয়েছে, আর শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের কিছু অসুবিধা রয়েছে, সেই অসুবিধাগুলো নিয়ে আমরা জানবো। ঠিক আছে? তো নেক্সট দিনের ক্লাসে কিন্তু আমরা এই দুটো টপিক ডিটেলসে আলোচনা করব, এই দুটো টপিক ডিটেলসে আলোচনা করব। তবে বলে রাখি, আজকের এই ক্লাসটা যদি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, আজকের এই ক্লাসটা যদি তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর কমেন্টস পাই যে স্যার এই টপিকের ক্লাসটা আপনি করিয়ে দিন, ব্যক্তিতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের ক্লাসটা একটু করিয়ে দিন, যদি তোমরা রাজি থাকো তবেই কিন্তু আমি ব্যক্তিতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের ক্লাস ফ্রি দেব, না তো শুধুমাত্র গ্রুপের স্টুডেন্টসরাই পাবে, যারা এই মুহূর্তে পে করে ক্লাস করছে, অনলি ফর গ্রুপ। তো তোমরা যারা ক্লাস দেখছো এই মুহূর্তে, প্রত্যেকে কিন্তু কমেন্টস করে জানাবে যে তোমরা ব্যক্তিতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের উপর ক্লাস পেতে চাইছো কিনা। ওকে, তো আমি সংক্ষেপে এক লাইনে যদি বলি যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কোনটা, মনে রাখবে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য হচ্ছে ব্যক্তিকে গুরুত্ব দিয়ে যখন শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়। আচ্ছা, ব্যক্তিকে গুরুত্ব দিয়ে মানে আমাকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে? ওরে বাপরে, ওরে পুরো আমি হিরো তো নাকি, এরকম কিছু কি? আরে না, ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা মানে ওভারঅল সব ব্যক্তি। আচ্ছা, ব্যক্তির কোন কোন দিকগুলিকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে? যেমন ধরো ব্যক্তির চাহিদা ও সামর্থ্য, ব্যক্তির পছন্দ অপছন্দ, এই সমস্ত বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে। দেখো, সব ক্লাসের বইপত্র, সব ক্লাসের পাঠ্যক্রম কি সেম? তুমি নিজেই বলো না, ক্লাস 1-এর পাঠ্যক্রম আর ক্লাস 11-এর বইপত্র, 11-এর পাঠ্যক্রম একই? নিশ্চয়ই না। ক্লাস 1-এর বাচ্চাকে যেভাবে আমরা চাকরির পরীক্ষার জন্য তাকে প্রস্তুত করে তুলতে পারি, কি আমরা যেভাবে একাদশ শ্রেণীর বা ক্লাস 11-12-এর বাচ্চাকে যেভাবে আমরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলি, তার মানে কি? তার মানে আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা শ্রেণী, সব কিছুর লক্ষ্য কিন্তু আলাদা আলাদা, সব ক্লাসে পড়ানোর ধরন কিন্তু একরকম নয়, তাই না? 1-2-এর বাচ্চাদেরকে একটু গল্পের ছলে হাসি মজা করে পড়াতে হয়, 11-এর বাচ্চাকে কিন্তু একটু সিরিয়াসলি পড়াতে হয়, কারণ সিরিয়াসলি যদি না পড়ানো হয় তাহলে কিন্তু 11-এর বাচ্চার সিলেবাস কমপ্লিট করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। আর শুধু কমপ্লিট করতে নয়, তাদের বিষয়বস্তুগুলো কিন্তু আগে বুঝতে হবে তাদের। তো তার জন্যই মনে রাখবে যে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের মূল কথা হলো ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষা প্রদান করা, ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারণ করা। তাহলে এবার তোমরাই বুঝতে পারছো সমাজতান্ত্রিক লক্ষ্য কী হবে, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী হবে। ব্যক্তিতান্ত্রিকে যদি ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছা, পছন্দ অপছন্দ, সামর্থ্য, ভালো লাগা, এগুলোকে গুরুত্ব দিয়ে যদি শিক্ষার লক্ষ্য নির্ধারিত হয়, যার নাম হয় ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, তাহলে শিক্ষার সমাজতান্ত্রিক বলেছে। তাহলে কাকে গুরুত্ব দিতে হবে? গুরুত্ব দিতে হবে সমাজকে, তাই না? সমাজকে গুরুত্ব দিয়ে যখন শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে, সমাজের চাহিদা ইত্যাদির উপর গুরুত্ব দিয়ে যখন শিক্ষার লক্ষ্য নির্ধারিত হবে, তখন তাকে আমরা বলবো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। মনে থাকবে? তো এটা জাস্ট এক লাইনে আমি বলে রাখলাম, যেহেতু আমি আজকে কনসেপচুয়াল ক্লাস দিচ্ছি, ওভারঅল একটা কনসেপ্ট দিচ্ছি কি কি পড়তে হবে না পড়তে হবে। তো ডিটেলসে আলোচনা আমরা নেক্সট দিন করব। ক্লিয়ার? টোটাল ব্যক্তিতান্ত্রিক আর সমাজতান্ত্রিকের একসাথে একটা আলোচনা তোমাদেরকে করিয়ে দেবো। কেমন? ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কাকে বলে বা বিভিন্ন সংজ্ঞাগুলো আমরা জানবো, মোস্ট পপুলার ইম্পর্টেন্ট সংজ্ঞা যেগুলো পরীক্ষাতে দেয় সেটা আমরা জানবো। দ্বিতীয়ত জানবো হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক, সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক কারা, কোন লক্ষ্যে বিশ্বাসী। এই যে ধরো আমি একটু আগে একটা নাম বললাম রবীন্দ্রনাথ, আমি বললাম গান্ধীজি, তো রবীন্দ্রনাথ ব্যক্তিতান্ত্রিকে বিশ্বাসী না সমাজতান্ত্রিকে বিশ্বাসী? আমি এক্ষুনি বললাম গান্ধীজি, গান্ধীজি ব্যক্তিতান্ত্রিকে বিশ্বাসী না সমাজতান্ত্রিকে বিশ্বাসী? এইটা আমরা জানবো। আর জানবো হচ্ছে সুবিধা অসুবিধা। ব্যক্তিতান্ত্রিকের যেমন কিছু সুবিধা রয়েছে, ঠিক তেমন অসুবিধাও রয়েছে, আবার সমাজতান্ত্রিকেরও কিন্তু কিছু সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে। তো প্রত্যেকটারই, দুটোরই, ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক উভয়েরই আমরা 5টা-7টা করে একটু সুবিধা অসুবিধাগুলো জেনে নেব, কারণ ওখান থেকে আমাদের কিন্তু অ্যাসারশন রিজন টাইপ প্রশ্ন হতে পারে, তাই না? আমি তোমাদের সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন যখন আলোচনা করেছিলাম তখন আমি বলেছিলাম অ্যাসারশন এবং রিজন কী ধরনের প্রশ্নগুলো হবে।
তো এখানেও আমরা শিখবো, ক্লাসের টপিক পড়তে পড়তেই আমরা আলোচনা করব, কোনো টেনশন নাই, আমি আছি। তাহলে এই হচ্ছে আমার শিক্ষার বিভিন্ন লক্ষ্য বলে দিলাম। দেন চলে আসছি আমরা শিক্ষার বিশেষ লক্ষ্য। এই যে শিক্ষার বিশেষ লক্ষ্যে আমরা মাত্র দুটো টপিক আছে, কি কি? একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, যেমন সেকুলারিজম। তাহলে সেকুলারিজম শব্দটার উৎপত্তি কোথা থেকে, সেকুলারিজম শব্দটির অর্থই বা কী, সেগুলো আমাদেরকে জানতে হবে। এবং এরই সাথে পড়তে হবে গণতান্ত্রিক শিক্ষা। তো গণতান্ত্রিক শিক্ষা থেকে তেমন কিছু পড়ার মতো নেই। গণতান্ত্রিক শিক্ষা থেকে তোমরা যেটুকু পড়তে পারো, গণতান্ত্রিক লক্ষ্যটা একটু দেখতে পারো। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য প্রত্যেকটা টেক্সট বই আছে, বা না থাকলে আমাকে বলবে, আমি তোমাদেরকে ছোট করে কিওয়ার্ড লিখিয়ে দেবো শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য। কিন্তু ধর্মনিরপেক্ষতা থেকে কিন্তু প্রশ্ন গ্যারেন্টি হবে। আমি স্টার দিয়ে দিলাম, ধর্মনিরপেক্ষতা থেকে কিন্তু প্রশ্ন গ্যারেন্টি হবে। এই যে আন্ডারলাইন করে দিচ্ছি, ধর্মনিরপেক্ষতা থেকে প্রশ্ন গ্যারেন্টি হবে। তাহলে আমরা কি কি জানবো? প্রথমেই আমরা জানবো ধর্মনিরপেক্ষতার অর্থ, আর ধর্মনিরপেক্ষীকরণের জন্য সরকার থেকে সংবিধানে যে ধারাগুলো উল্লেখ করা আছে, যেমন ধরো 28(1) উল্লেখ আছে, যেমন ধরো ধর্মনিরপেক্ষীকরণ সংক্রান্ত 30 নম্বর ধারা উল্লেখ আছে, ধর্মনিরপেক্ষীকরণ বা ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত 28(2) উল্লেখ আছে। তো কোন ধারায় কি বলা হয়েছে সেই ধারাগুলো একটু আমরা জানবো। দেখো আমি লিখেও দিয়েছি, ধর্মনিরপেক্ষতার অর্থ জানবো আর ধর্মনিরপেক্ষতার ধারাগুলো জানবো। ক্লিয়ার? আর গণতান্ত্রিকতার তো আমি বলে দিলাম, গণতান্ত্রিকতার হচ্ছে একটু লক্ষ্যগুলো দেখে রাখতে পারো। শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যের একটু লক্ষ্যগুলো দেখে রাখতে পারো, জাস্ট একটা রিডিং, ফর্মালিটি রিডিং যাকে বলি আমরা, ঠিক ওইভাবে করতে পারো। ক্লিয়ার? তো এখান থেকে ধারাগুলো সম্পর্কে বেশি না, 3-4টা মাত্র ধারা আছে। কোন ধারায় কি বলা আছে, জাস্ট কিওয়ার্ড, কোন ধারায় কি বলা, যেমন ধরো 28(1) যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো তারা জানতে পারবে। 28(1), এই 28(1) নম্বর ধারায় কি উল্লেখ আছে। ক্লিয়ার? একই রকমভাবে তোমরা জানতে পারবে 30 নম্বর ধারায় কি উল্লেখ আছে। তো জাস্ট কিওয়ার্ড ছোটো ছোটো এই টুকু করে আমরা একটু লিখে নেব, ঠিক আছে? তো ওটাও আমি তোমাদেরকে নোটসের মধ্যে আলোচনা করে দেবো, কোনো টেনশন নাই। তো এই হচ্ছে টোটাল আমাদের শিক্ষার লক্ষ্য। এই শিক্ষার লক্ষ্য চ্যাপ্টারের টোটাল কনসেপ্ট দিলাম। কিন্তু আজকে আমরা কি কি কনসেপ্ট দিলাম ছোট্ট করে যদি আমি একটু মেমোরাইজ করি তোমাদেরকে। কি বললাম? আমি বললাম এখান থেকে মূলত 3টে পার্ট পড়তে হবে। একটা পার্ট কি বললাম? একটা পার্ট বললাম বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য, 2 নম্বরে পার্ট বললাম শিক্ষার বিভিন্ন লক্ষ্য, আর 3 নম্বরে বললাম শিক্ষার বিশেষ লক্ষ্য। এই 3টে পার্ট মিলিয়ে আমাদের টোটাল হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার 2, তাহলেই শেষ। তাহলে বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্যতে আমি কি বললাম, যুগকে আমরা 4টে ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে আদিম যুগ, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। আবার এখানে আমরা কিন্তু প্রাচীন যুগ, যেটা আদিমের পর প্রাচীন যুগকে কিন্তু আমরা আবার 3টে ভাগে ভাগ করেছি, 4টে ভাগে। একটা হচ্ছে প্রাচীন চীনের কি লক্ষ্য ছিল, প্রাচীন গ্রিসে কি লক্ষ্য ছিল। তো প্রাচীন গ্রিসের মধ্যে থেকে আমরা আবার এথেন্সের লক্ষ্য কী ছিল, প্রাচীন গ্রিসের একটা রাষ্ট্র, এথেন্সের লক্ষ্য কী ছিল। তারপর পড়লাম আমরা রোমের লক্ষ্য কী ছিল, স্পার্টার লক্ষ্য কী ছিল, এগুলোই পড়লাম। আর লাস্ট 3 নম্বরে একটা পড়লাম, সেটা হচ্ছে প্রাচীন ভারতের শিক্ষার লক্ষ্য কী ছিল। তো প্রাচীন ভারতের মূল লক্ষ্য তো আমি বললাম মুক্তিলাভ। তো মুক্তিলাভ যদি বাই চান্স প্রাচীন ভারত না দিয়ে তোমাকে বলে প্রাচীন ভারতের যে দুটো পর্যায়, একটা বৈদিক ব্রাহ্মণিক আর একটা বৌদ্ধ, তোমাকে যে কোনো একটা পর্যায়ের বৈশিষ্ট্য জানতে চাইলো, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে তখন, তাই না? তো ওই জন্য আমি দুটো ভাগে ভাগ করে লিখিয়ে দিয়েছি। বৈদিক ব্রাহ্মণ্য যুগে শিক্ষার লক্ষ্য ছিল মুক্তি বা মোক্ষ লাভ করা, আর একটা লিখেছি বৌদ্ধ যুগে শিক্ষার লক্ষ্য ছিল পরিনির্বাণ বা নির্বাণ লাভ করা, অর্থাৎ জীবনের দুঃখ দুর্দশাময় জীবন থেকে মুক্তি লাভ করা। দুটোতেই যেহেতু মুক্তি লাভ কথাটা আছে, তার জন্য আমরা বলতে পারছি যে প্রাচীন যুগে শিক্ষার লক্ষ্য ছিল মুক্তি লাভ করা। একই রকমভাবে মধ্যযুগ দেখলাম চরিত্রবান ও ধার্মিক মানুষ তৈরি করা। একই রকমভাবে আধুনিক যুগ দেখলাম, আধুনিক যুগেও কিন্তু আমরা দেখতে পেলাম যে সর্বাঙ্গীন বা সার্বিক বিকাশ সাধন করা এবং দেশ বা জাতির কল্যাণ সাধন করা, এটাই আমরা দেখতে পেয়েছিলাম। দেন আমরা চলে এসেছিলাম কিন্তু শিক্ষার বিভিন্ন লক্ষ্য, যেখানে আমরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য পড়লাম। ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য থেকে এবং সমাজতান্ত্রিক লক্ষ্য থেকে মাত্র 3টে জিনিস পড়তে হবে। একটা হচ্ছে অর্থ, মানে কাকে বলে এগুলো। আর একটা পড়ব হচ্ছে সমর্থকগণ, সমর্থক মানে কে কোন লক্ষ্যে সমর্থন করেছেন, ব্যক্তিতান্ত্রিকে কারা, সমাজতান্ত্রিকে কারা। একই রকমভাবে আমরা জানবো ব্যক্তিতান্ত্রিকের সুবিধা অসুবিধা এবং সমাজতান্ত্রিকের সুবিধা অসুবিধা, মনে থাকলো। অ্যান্ড দেন লাস্ট চলে আসছে হচ্ছে শিক্ষার বিশেষ লক্ষ্য। শিক্ষার বিশেষ লক্ষ্য, সেখানে কিন্তু আমরা দুটো জিনিস দেখতে পেয়েছি, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা আর একটা পেয়েছি গণতান্ত্রিকতা। তো আমি বলেছি গণতান্ত্রিকতা থেকে জাস্ট লক্ষ্যটা একবার রিডিং দিয়ে দেবে, জাস্ট একবার রিডিং, ফর্মাল রিডিং।
ক্লিয়ার। কিন্তু ধর্মনিরপেক্ষতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ধর্মনিরপেক্ষতা থেকে কিন্তু প্রশ্ন গ্যারেন্টি হবে। তার মানে ধর্মনিরপেক্ষতার কি পড়ব? ধর্মনিরপেক্ষতা থেকে আমরা যেটুকু পড়ব সেটা প্রথমেই যেটা পড়ব ধর্মনিরপেক্ষতার অর্থ, তার উৎপত্তি, ধর্মনিরপেক্ষতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী, সেটা এলো কোথা থেকে, এই উৎপত্তিটা আমরা জানবো এবং তার সাথে আমরা ধর্মনিরপেক্ষতার কী জানবো, অর্থ বা উৎপত্তির সাথে ধারাগুলো জানবো। ধারা অর্থাৎ 28-এর 1 নম্বর ধারাটা হচ্ছে ধর্মনিরপেক্ষ সংক্রান্ত, তাহলে সেই ধারায় কী উল্লেখ আছে, 30 নম্বর ধারায় কী উল্লেখ আছে, 28-এর 2-এ কী উল্লেখ আছে, 28-এর 3-এ কী উল্লেখ আছে, এই ছোটো ছোটো জায়গাগুলো একটু জেনে নিলেই আমাদের টোটাল চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার। শুধু কনসেপ্ট নয়, গোটা চ্যাপ্টার থেকে আমি যাই প্রশ্ন ধরি না কেন তুমি পেরে যাবে। মাথায় ঢুকলো কি বললাম? তাহলে আমি যদি তোমাকে এখন দুই একটা প্রশ্ন ধরি, দেখি উত্তরগুলো দিতে পারো কিনা। ধরো তোমাকে আমি বললাম মধ্যযুগে শিক্ষার লক্ষ্য কী ছিল, ভালো করে শুনবে। 1 নম্বর কোয়েশ্চেন, মধ্যযুগে, আমি আর বোর্ডে মিটিয়ে লিখছি না, মুখে বলছি, উত্তরটা ফটাফট লাইভে দাও। আমি কি বললাম? মধ্যযুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? অপশন এ, চরিত্রবান ও ধার্মিক মানুষ তৈরি করা। অপশন বি, জ্ঞানের বিকাশ সাধন করা। অপশন সি, যাগযজ্ঞ করা। অপশন ডি, কোনোটি নয়। অপশন এতে বললাম চরিত্রবান ও ধার্মিক মানুষ তৈরি করা। অপশন বিতে বললাম যাগযজ্ঞ করা। অপশন সিতে বললাম যে উপযুক্ত সৈনিক তৈরি করা। আর অপশন ডিতে বললাম যে মুক্তি লাভ করা। ধরো কথার কথা বলে দিলাম মুক্তি লাভ করা। তাহলে উত্তর কোনটা? আমাকে আবারও বলে দিচ্ছি, ভালো করে শুনবে। মধ্যযুগে শিক্ষার লক্ষ্য কী ছিল? অপশন এ, মধ্যযুগ বলেছি কিন্তু মুসলিম পিরিয়ড বা ইসলামিক পিরিয়ডটা, তাহলে অপশন এ চরিত্রবান বা ধার্মিক মানুষ তৈরি করা, এটা অপশন এ। অপশন বিতে বললাম যে যাগযজ্ঞ করা। অপশন সিতে বললাম মুক্তি লাভ করা। আর অপশন ডিতে বললাম কোনোটি নয়। আমি জানি 3বার বললাম কোয়েশ্চেনটা, 3বারই হয়তো 3 রকম অপশন দিয়েছি, কিন্তু উত্তর যেটা হবে সেটা কিন্তু একবারই দিয়েছি। উত্তরটা একটাই বলেছি এবং এক জায়গাতেই আছে। উত্তর কি হবে? ঝটপট কমেন্টস করে দেখি, তাড়াতাড়ি। বাহ, ভেরি গুড। দেখো পেরে গেলে, একটা কিন্তু পেরে গেছো। আমার সাথে এবার চ্যালেঞ্জ হচ্ছে কিন্তু তোমার সাথে আমার চ্যালেঞ্জ, দাদা ভার্সেস ভাই আর বোন। দেখা যাক কে জিতে, দাদা না ভাই আর বোন। আমি তো বলছি একটা না একটা গ্যারেন্টি ভুল করবে। আমি বলছি আমি তো প্রথমে যেটা বলছি ওটাই থাক। আমি বলছি যে তুমি একটাও ভুল করবে না। ইচ্ছাকৃত ভুল করলে আলাদা বিষয়, কিন্তু আমি বলছি তুমি একটাও ভুল করতে পারবে না। আর তুমি কি বলছো? ভুল হবেই স্যার, তাই তো? চলো দেখা যাক, দেখি কে জিতে, আমি জিতি না তুমি জিতো। চলো তাহলে 1 নম্বরে এটা বললাম মধ্যযুগে। 2 নম্বর কোয়েশ্চেন ধরো আমি বলছি যে প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কী ছিল? অপশন এ, ধর্মীয় মানুষ তৈরি করা। অপশন বি, চরিত্রবান করা। অপশন সি, মুক্তি লাভ। অপশন ডি, কোনোটি নয়। আবার বলছি, প্রাচীন ভারতে শিক্ষার লক্ষ্য কী ছিল? ধর্মীয় মানুষ তৈরি করা। ওকে, অপশন এ বললাম ধর্মীয় মানুষ তৈরি করা। অপশন বি, চরিত্রের গঠন করা বা চরিত্রের বিকাশ সাধন করা। অপশন সি, মুক্তি লাভ করা। অপশন ডি বললাম কোনোটি নয়। উত্তর কি হবে? উত্তর ভেরি গুড। এই তো পারছো তো, তাহলে আর টেনশন কিসের, পেরে যাচ্ছ। চলো 3 নম্বর কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করি। আচ্ছা, এগুলো যেহেতু আলোচনা করিনি, এগুলো থেকে এখন জিজ্ঞেস করবো না। আচ্ছা, তাও আমি জিজ্ঞেস করি, বলো তো ধর্মনিরপেক্ষ শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি? ধর্মনিরপেক্ষ শব্দটার ইংরেজি প্রতিশব্দ কি? অপশন এ, পিপলস। অপশন বি, পিপল। অপশন সি, গভর্নমেন্ট। অপশন সি, সেকুলারিজম। অপশন ডি, টেরোরিজম। বলতে হবে ধর্মনিরপেক্ষ কথাটির ইংরেজি প্রতিশব্দ কি? অপশন এ, পিপল, PEOPLES, পিপলস। অপশন বি, গভর্নমেন্ট। অপশন বি, গভর্নমেন্ট। অপশন সি, সেকুলারিজম। অ্যান্ড অপশন ডি, টেরোরিজম। এই যে আমি এই ধর্মনিরপেক্ষ থেকে প্রশ্নটা জিজ্ঞেস করি, ইংলিশটা কিন্তু আমি বলে দিয়েছি ক্লাসে, দেখি পারছো কিনা। এখানে তো আর দেখতে পাবা না তুমি, এখানে তো লিখিনি আমি ইংলিশটা, কিন্তু তুমি পারছো কিনা দেখবো। তাহলে কি হবে বলো? এই তো দেখো সবাই শিখে গেছো। 3 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু সবাই পারলে, ভেরি গুড। সেকুলারিজম। আমি যদি ধর্মনিরপেক্ষ কথাটাকে এখানে লিখে দিই তাহলে কি লিখবো? ACCULARISM,
সেকুলারিজম। এই সেকুলারিজম কথাটার অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষতা, মনে থাকবে। আচ্ছা বলো তো, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন বা দেশ বা জাতির কল্যাণ সাধন করা ড্যাশ যুগের শিক্ষার লক্ষ্য। শূন্যস্থান পূরণ টাইপ এমসিকিউ। বলো, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন বা দেশ বা জাতির কল্যাণ সাধন করা, দুটোই বলে দিলাম, যে কোনো একটা হয়তো পরীক্ষাতে থাকবে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন এবং দেশ বা জাতির কল্যাণ সাধন, এটি ড্যাশ যুগের শিক্ষার লক্ষ্য। ড্যাশ যুগ, অপশন এ আদিম, বি প্রাচীন, সি মধ্য, ডি আধুনিক। বলতে হবে আদিম, প্রাচীন, মধ্য, আধুনিক, এই চারটের মধ্যে কোনটা সঠিক? আদিম, প্রাচীন, মধ্য, আধুনিক, চারটের মধ্যে কোনটা সঠিক উত্তর? ঝটপট ঝটপট দেখি। ওরে কাকা, কি খেলা দেখাচ্ছ! বলে বলে ছয়, নেমে নেমে ছয়। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর, দারুণ দারুণ। লাস্ট কোয়েশ্চেন, দেখো চারটে কিন্তু পেরে গেছো, চারটে কিন্তু পেরে গেছো। আর একটা কোয়েশ্চেন যদি পেরে যাও, এই লাস্ট কোয়েশ্চেনটা, তাহলে ভাববো আমি উইনার, আমি কিন্তু জিতে গেছি। কারণ আমি চ্যালেঞ্জ করেছিলাম যে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে ক্লাসের শেষে তোমাকে 5টা কোয়েশ্চেন ধরবো, আর তুমি মনোযোগ দিয়ে যদি ক্লাস করো তুমি 5-এ 5ই পাবে, 5টাই পারবে। চলো, চারটে কিন্তু পেরে গেছো। লাস্ট কোয়েশ্চেন আর একটা ধরবো, লাস্ট কোয়েশ্চেন আর একটা ধরবো। বলতে হবে লাস্ট কোয়েশ্চেন, রাষ্ট্রের উপযুক্ত সৈনিক তৈরি করা, ভালো করে শুনবো, রাষ্ট্রের উপযুক্ত সৈনিক তৈরি করা ড্যাশ এর শিক্ষার লক্ষ্য ছিল। রাষ্ট্রের উপযুক্ত সৈনিক তৈরি করা ড্যাশের শিক্ষার লক্ষ্য ছিল। শক্তিমান, শক্তিমানের মতো দাঁড়িয়ে গেছি। বলতে হবে উত্তরটা ড্যাশ, অপশন এ এথেন্স, বি স্পার্টা, সি রোম, ডি কোনোটি নয়। বলতে হবে রাষ্ট্রের উপযুক্ত সৈনিক তৈরি করা ড্যাশ এর শিক্ষার লক্ষ্য ছিল। অপশন এ এথেন্স, বি স্পার্টা, সি রোম, ডি কোনোটি নয়। উত্তর দাও, ABCD জাস্ট লিখে দাও। উই ডিড ইট, ভেরি গুড, দারুণ দারুণ, ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো, 5-এ 5 ফাটিয়ে দিয়েছো, ভেরি গুড। প্রত্যেকে কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছো, বুঝতে পারছো? তাহলে এবার তুমি বলো, নোটের ভরসায় থেকে লাভ আছে না এই কনসেপ্টের ক্লাসগুলো ভালো করে করলেই সব প্রশ্নের উত্তর পারবে? বলো, আমি যতগুলো প্রশ্ন ধরলাম, আমি তো এই জায়গাগুলো থেকে প্রশ্ন এখনো ধরেইনি। এই যে শিক্ষার বিভিন্ন লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক সমাজতান্ত্রিক থেকে ধরেইনি প্রশ্ন এখনো, তারপর শিক্ষার বিশেষ লক্ষ্য থেকেও প্রশ্ন ধরিনি। আমি বললাম যে পরের দিন আমি ডিটেলসে আলোচনা করব, তখন ধরবো। আমি যদি এখন বলতাম যে ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার যে লক্ষ্য নির্ধারিত হয়, চলো ফুচকা খেতে গেলে আমরা একটা ফাও নিই, বললেন ও দাদা একটা শুকনো দেবেন, তাই না? কি চালাক আমরা, তাই না? সবাই করে, আমিও করেছি। ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে, 10 টাকায় হয়তো যে কটা ফুচকা দিল খেলাম, বা 20 টাকার ফুচকা খেলাম, তাই না? আগে মানে 10 টাকার খেলেই ফাও দিত, এখন তুমি 10 টাকার খেয়ে যদি ফাও চাও না, কানপাট্টিতে বসিয়ে দিবে তোমার। ওই ইয়ার্কি মারছো আমার সাথে? তুমি জানো আলুর দাম কত, তুমি জানো খাটনি কত, নানান কথা শুনিয়ে দেবে। কিন্তু ধরো তুমি 20 টাকার বা 30 টাকার বা 3-4 জন বন্ধু মিলে 50 টাকার ফুচকা খেয়েছো, দেখবে তুমি খাওয়ার পর না বলো ও দাদা একটা শুকনো দেবেন, টুক করে দিয়ে দিবে, ফাও, ওটা ফাও। কেন? তোমার যদি শুকনো খাওয়ার ইচ্ছা ছিল, ওই 10 টাকায় যে 4টা বা 10 টাকার যে 5টা গোলগাপ্পা দেয়, তখন তুমি নাওনি কেন? যে ঠিক আছে দাদা আপনি 4টা গোলগাপ্পা দেন, তো আপনি 3টে জল দিয়ে দিন, একটা শুকনো দিন। বিশাল চালাক তুমি, না? বিশাল চালাক, মানে 4টা জল দিয়ে তো খাবোই, পরে একটা শুকনো নেব, তার মানে 5টা হয়ে যাবে ওটা, তাই না? সবাই করেছে ওরকম। তো এখানেও আমি একটা ফাও দিচ্ছি, দেখি বলো দেখি, যে ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার যে লক্ষ্য নির্ধারিত হয় তাকে বলে ড্যাশ লক্ষ্য। আবার বলছি, ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার যে লক্ষ্য নির্ধারিত হয় তাকে বলা হয় শিক্ষার ড্যাশ লক্ষ্য। অপশন এ ব্যক্তিতান্ত্রিক, বি সমাজতান্ত্রিক, ডি জাতীয়, সি জাতীয়, ডি কোনোটি নয়। আবার বলবা, ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক, জাতীয়, কোনোটি নয়। তাহলে ব্যক্তিকে গুরুত্ব দিয়ে শিক্ষার যে লক্ষ্য নির্ধারিত হয় সেটাকে কি বলে? দেখো, দেখেছো ফাটাফাট উত্তর আসছে, ঝড়ের গতিতে উত্তর আসছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ইমপ্রেসিভ। তো দারুণ। তাহলে সব কটা প্রশ্ন আশা করছি তোমরা পেরে যাচ্ছ। যখন পরের দিনের এই ক্লাস টপিকের উপর ক্লাসটা করলে একদম পুরো
চ্যাপ্টারটা কিন্তু আমাদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। নিজেকে তখন মহেন্দ্র সিং ধোনি মনে হবে, নিজেকে তখন তোমার বিরাট কোহলি মনে হবে, নিজেকে তখন বুম বুম বুমরা বুমরা মনে হবে। মানে তুমি বোলারে গেলেও উইকেট নিয়ে নেবে, আর ব্যাটসম্যান হিসেবে গেলেও বলে বলে 6 মারবে। এই অ্যাটিটিউডটা তোমার মধ্যে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। কি কনফিডেন্স আসছে তো? এবার কনফিডেন্স আসছে তো যে আমরা পারবো। আমরা সেমিস্টার 1-এর যে 40 নম্বরের এমসিকিউ পরীক্ষা, 40-এ 40 পাবো। কি কনফিডেন্স আসছে? আমি জানি আসছে, আর আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা পাবেই, তোমরা পাবেই, কেউ আটকাতে পারবে না তোমাদের, তোমরা পাবেই। সুতরাং চলো আজকের মতো কিন্তু এখানেই শেষ করব। তবে হ্যাঁ, যারা ক্লাসে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত কিন্তু প্রত্যেক দিন একদম চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ এতগুলো সাবজেক্টের ক্লাস চলছে। এডুকেশন, সোশিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, ইংরেজি, জিওগ্রাফি, সংস্কৃত, ফিলোসফি। আচ্ছা, এতগুলো ক্লাসের কি স্যার আমি একাই ক্লাস নিই? একদমই না। প্রত্যেকটা সাবজেক্টের জন্য সাবজেক্ট স্পেশালিস্ট টিচার রয়েছেন, ওনাদের গাইডেন্স, ওনাদের পরিশ্রম, আর তোমার শুধুমাত্র আর একটু পরিশ্রম অ্যাড করে পুরো দুর্দান্ত রেজাল্ট, পুরো দুর্দান্ত রেজাল্ট। তুমি শুধু একটু পরিশ্রম করো, একটু আমাদের গাইডেন্স মেনে চলো, বাকিটা আমরাই তোমাদের জন্য লড়াই করব। আমরা তোমাদের জন্য লড়াই করব, যেভাবে বলে দেবো সেভাবে তুমি যদি শুনতে পারো, তুমি পরীক্ষাতে র্যাঙ্ক করছো, তুমি স্কুলে টপার হচ্ছ, তুমি ডিস্ট্রিক্টেও র্যাঙ্ক করছো, আমি গ্যারেন্টি দিচ্ছি। প্রত্যেক বছর করছে, তুমিও করছো। ইয়েস, তোমাকেই বলছি, ইয়েস তোমাকে। তুমি হয়তো ভাবছো স্যার পারবো না, পারবে, আমি বলছি তুমি পারবে, গ্যারেন্টি দিয়ে বলছি তুমি পারবে। এই কনফিডেন্সটা রাখো, ইয়েস আমি পারবো। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে বলবে ইয়েস আমি পারবো, আজকের দিনটা আমার, আজকের দিনটা আমার। এইটা শুধু একটু ভাবো, এইটা ভাবো, আমি গ্যারেন্টি দিচ্ছি তুমি পারবে। ওকে, তো চলো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা ক্লাসে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই 7063619127 বা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা রয়েছে 7063619127। এই নাম্বারে লিখে পাঠাও তোমার নাম, ক্লাস, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো এবং তুমি কোন স্কুলে পড়ো। এই 4টে জিনিস লিখে পাঠালেই আমাদের সিস্টেম কন্ট্রোলার তোমাকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই করবে, এবং রিপ্লাই করে তোমাকে আমাদের গ্রুপে অ্যাডমিশন নিয়ে নেবে। এসব গ্রুপে মানে কি আমাদের এই পরিবারে, আমাদের এই পরিবারের অন্যতম একজন সদস্য তুমি হয়ে যাবে। তবে হ্যাঁ, গ্রুপে যুক্ত হওয়ার জন্য সামান্য একটা টিউশন ফি লাগে। সেই টিউশন ফিটা তোমার বাড়ির পাশে যে বিরিয়ানির দোকানটা আছে, রেস্টুরেন্টটা আছে, এখানে সুন্দর বিরিয়ানি বানায়, প্রত্যেক সপ্তাহে তুমি আর তোমার গার্লফ্রেন্ড খেতে যাও। ওই বিরিয়ানির দোকানে 1 প্লেট বিরিয়ানির যা দাম নেয় তার চেয়েও তোমার টিউশন ফি কম। 1 মাসের টিউশন ফি তার চেয়েও কম, বিরিয়ানির দামের চেয়েও কম। তাহলে বুঝে নিচ্ছ তো, বুঝতে পেরেছো তো? তাহলে অ্যামাউন্ট অ্যাকচুয়ালি কী, আর সেই সামান্য অ্যামাউন্টে যাতে তোমার মনে হয় যে আমি পয়সা দিয়ে পড়ছি, আমাকে ভালো করে পড়তে হবে, আর তার জন্যই কিন্তু তোমাদের এই সিস্টেম। আর প্যাকেজ সিস্টেমও আছে, গোটা সেমিস্টার সিস্টেম আছে, গোটা ফুল বছরের জন্য আছে। সমস্ত ডিটেলস তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নাও। আর যারা চ্যানেলে নিউ রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দাও। আর অবশ্যই লাইকগুলো কিন্তু করে দেবে, লাইকগুলো প্রত্যেকে এখনই করো, লাইকগুলো অনেকে করোনি, লাইকগুলো করে দাও, এবং আজকের এই ক্লাসটি তোমার প্রত্যেকটা বন্ধুবান্ধবীদের কাছে শেয়ার করে দাও। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সকলকে গুড নাইট, লাভ ইউ অল, টাটা।